আমি যখন ঘুমিয়েছিলাম, তখন আমার বাবা ঘুমের মধ্যে আমার সাথে এক অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করেছিলেন। আমি তখন ভয়ে কিছু বলি নাই। ঘুমের ভান ধরে পড়ে রইলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই বাবা আমার সাথে যা করল, তাতে আমার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পুরো গল্পটি শুনলে বন্ধুরা তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুশ্রী। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গঞ্জে ছোটখাটো কি ব্যবসা করে। আমার মা গৃহিণী, ঘরের কাজ এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করত। আমার মা দেখতে খুব সুন্দর ছিল। আমরা এক ভাই এক বোন। ভাইয়ের ছেলে আমার যখন 14 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর। খুব সুখে শান্তিতে চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনে যে এরকম ধরনের একটা দুর্ঘটনা হবে, তা কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার যখন 15 বছর বয়স, তখন আমার মায়ের একটি কঠিন রোগ হয় এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেছে আমার মা হয়তো বেশি দিন বাঁচবে না। তোমার মায়ের কোনো শেষ ইচ্ছা থাকলে তোমরা তাকে পূরণ করে দাও এবং তোমার মায়ের যা মন চায়, ভালো মন্দ তা খাইয়ে ফেলো, কারণ তোমার মা হয়তো আর সপ্তাহ খানেক বাঁচতে পারে। ডাক্তারের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস! তারপর আর অল্প কিছুদিন পরেই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মাকে হারানোর পর খুব একা হয়ে গেলেন। আর বেশিরভাগ সময়ই একা থাকতেন। কারো সাথে খুব বেশি একটা কথা বলতেন না। ব্যবসায়েও খুব একটা মনোযোগ দিতেন না। কেমন জানি মন মরা হয়ে থাকত। আমাদের পুরো পরিবারটা তখন সুখের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগত না। আমিও নীরবে বসে বসে মার জন্য কান্না করতাম। এভাবে আমাদের সময় কাটতে লাগল। 2 থেকে 3 বছর পার হওয়ার পর আমরা আমাদের অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিলাম। বাবাও আস্তে আস্তে তার অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিল। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। মা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে গেল। বাবাও মোটামুটি আমাদের সাথে ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম, বাবা আমার প্রতি কেমন করে যেন তাকিয়ে থাকে। তার তাকানো দেখলেই আমার কাছে মনে হয় যেন অন্য কোনো কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু আমি তো মেয়ে, যে জন্য আমি এটাকে স্বাভাবিক মনে করতাম। কোনো কিছু মনে করতাম না। আর তাছাড়াও বন্ধুরা, আমার তো মোটামুটি বিয়ের বয়স হয়েছে। আর আমি নবযুবতী, সদ্য যুবতী। যৌবনের আকর্ষণ সবে মাত্র আমার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উঠেছে। তখন আমার এই অবস্থায় যে কোনো ছেলে দেখলে তো মাথা না ঠিক থাকারই কথা। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার জীবনের সর্বপ্রথম যে দুর্ঘটনাটি হবে সেটি আমার বাবার দ্বারাই হবে। আমি ভাবতে আমার গায়ে শিহরণ দিয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আমার বাবার যে কুদৃষ্টি আমার প্রতি পড়তে থাকে, তা আমি আর চোখে দেখতে শুরু করলাম এবং প্রায় লক্ষ্য করলাম বাবা আমার দিকে বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকে। তখন লজ্জায় আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যেই আমি বাবার কাছ থেকে গিয়ে দূরে বসে থাকতাম, অথবা মনের কষ্টে কাঁদতাম আর বলতাম, মা তুমি আমাকে কোথায় রেখে গেলা? আমার কান্নার শব্দ শুনে বাবা আমার রুমে যেতেন। আমার রুমে গিয়ে বাবা আমাকে আদর করার নামে, সহানুভূতি দেখানোর নামে আমার প্রতি সে এরকম আচরণ করতেন। আমার কাছে মনে হতো যেটা মোটেও কোনো স্বাভাবিক মানুষের কাজ না। আর এদিকে আমার ভাইটা তখন ছোট। সে খুব একটা বুঝত না আমার প্রতি বাবার অদ্ভুত দৃষ্টি এবং অদ্ভুত আচরণের কারণে। আমি একদিন বাবাকে বললাম, বাবা, মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমার মনে হচ্ছে কি তোমার একটা বিয়ের দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, তাহলে তোমাকে আমরা একটা বিবাহ করিয়ে দিব। আমার কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, মা রে, তোমার মাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবেসে তোমার মাকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু অকালে তোমার মাকে আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে। কি করব? আমার কপালে নাই। যাক মা, আমি খুশি আছি।
আমি সন্তুষ্টি আছি। আমি তোমাদেরকে ছেড়ে আর কখনো বিয়ে করব না। তারপর বাবা আমাকে বলল, মা অনুশ্রী, তুমি কি তোমার মায়ের মত আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার ভালোবাসা পেয়ে সারা জীবন থাকতে চাই। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমি কি আর তোমাকে মায়ের মতো করে ভালোবাসতে পারব? মায়ের মতো আদর যত্ন করতে পারব? তখন আমাকে বাবা বলল, কেন পারবে না মা? তুই তো আমার মেয়ে। তুই আমার মায়ের মতো করে আমাকে ভালোবাসবে। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমাকে খুব ভালোবেসে যাব। আর এমনিতে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবা খুব খুশি হয়ে গেলেন। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। হঠাৎ একদিনই আমি আমাদের ওয়াশরুমে গোসল করতে গেলাম। তো আমার সবকিছুই ভেজা ছিল। মানে একবারে বুঝতেই পারছেন তো বন্ধুরা, গোসল করা অবস্থায় যে রকম থাকতে হয়, ঠিক সেরকমই আমি ছিলাম। আমি যে গোসল করতেছি, বাবা সেটা বুঝতে পারি নাই। বাবা কিসের জন্য যেন ওয়াশরুমে গিয়ে মানে তাকাতেই আমাকে এ অবস্থায় দেখে ফেলল। আমি খুব একটা বুঝতে পারি নাই। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি, বাবা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি এই অবস্থা দেখে আমি খুব লজ্জা পেয়ে যাই। আমি আমার নিজেকে সমেতেকা করার চেষ্টা করি। তারপর বাবা তেথমতো করে আমার এখান থেকে চলেন। যেদিন থেকে বাবা আমার এ অবস্থায় আমাকে দেখেছেন, সেদিন থেকেই আরও বেশি প্রকার অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মনে হচ্ছে যেন আমার সাথে উনি ভিন্ন রকম কোনো কিছু করার দারুণ প্রয়াস করছেন। কিন্তু আমি তার নিজের মেয়ে বলে সে আমাকে সরাসরি কিছু বলতে পারতেছেন না। শুধু তার ভাব নমুনা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি আমার সাথে খুব একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করতে চাইছে। সেদিন রাতে বন্ধুরা, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ বাবা কিছুক্ষণ আগেরই সুস্থ ছিল। তাহলে দুপুরে বাবা যখন আমার গোসল দেখে ফেলল, তখন থেকেই অসুস্থ হয়ে গেল। আসল বিষয়টা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। দিনে সুস্থ ছিল, এখন তাহলে অসুস্থ হলো কিভাবে? আর বাবার যে এটা একটা অভিনয় ছিল তা আমি তখন বুঝতে পারি নাই। বিষয়টা যে বাবার পুরোটাই একটা অভিনয় ছিল তা অবশ্যই পরে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, সে রাতে বাবা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলল, অনুশ্রী মায়া, কোথায় আছো তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আমার খুব ভয় করছে। তুমি কি আজকে আমার পাশে থাকবা? আমি বললাম, কেন থাকবো না বাবা? তুমি তো অসুস্থ। তোমার এই মুহূর্তে তোমার কাছে যদি আমি না থাকি তাহলে কে থাকবে? তারপর আমি আমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে একসাথে শুতে গেলাম। আর বাবাকে যত্ন করতে লাগলাম যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাবার খুব সেবাযত্ন করতেছিলাম। বাবা অসুস্থতার ভান ধরে আমার সেবা যত্ন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতেছি না। এভাবেই সেবাযত্ন করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। এভাবেও ঘুমিয়ে গেল আমার ছোট ভাই। বাবাও ঘুমিয়ে গেল। কিন্তু রাত যখন গভীর হল, অর্থাৎ আনুমানিক 1টা থেকে 2টা বাজে, তখনই আমি অনুভব করলাম আমার সাথে কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমেছিলাম। আমি অনুভব করতে লাগলাম কেউ যেন আমাকে প্রথমে আস্তে আস্তে করে শিহরিত করতে লাগল। আমি আধ ঘুমা অবস্থায় খুব একটা বেশি বুঝতে পারি না। আমি এভাবেই ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনুভব করতে লাগলাম আমার উপরের দিকেও কেউ যেন আমার সাথে অদ্ভুত রকম আচরণ করার চেষ্টা করছে। আস্তে আস্তে আমার ঘুম ভাঙতে লাগল। আর এদিকে তখন আমার প্রায় পুরো এলোমেলা অবস্থা। এলোমেলো অবস্থা করার পর যখন ওই লোকটি আমার সাথে ভিন্ন রকম কিছু করতে যাবে, ঠিক সেই রকম তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দু চোখ খুলতেই দেখি সে তো আর কেউ নয়, সে আমার নিজের বাবা। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। তারপর বাবা বলল, শোনো মা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে। তোর মা মারা গেছে 4 থেকে 5 বছর হয়ে গেছে। আর আমার তো বয়স চলে যায়নি। আমারও তো কোনো না কোনো একটা চাহিদা আছে।
আমার তো কোনো কিছু মন চায় আছে। কিন্তু তোকে দেখে মা আমি আর সামলাতে পারলাম না। কারণ তোকে দেখলেই আমাকে তোর মায়ের কথা মনে পড়ে যায়। তোর চেহারাও ঠিক সেই মায়ের মতোই হয়েছে। তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। তোর কাছে আজকে আমি একটা জিনিস চাইব। বাবার কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা আমার কাছে কি চাইছে। তারপরেও কিন্তু আমি বাবাকে বললাম, বাবা তুমি যা আমার কাছে চাইছ তা কিভাবে সম্ভব? তারপর বাবা মাকে বলল, মা অনুশ্রী, এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই। আর তাছাড়া তোর ছোট ভাই অন্যদিকে ফিরে ঘুমিয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মা অনুশ্রী, তোর মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমিও অনেক দিনের ক্ষুধার্ত। আর এদিকে তোরও পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু অর্থের অভাবে আমি বিয়ে দিতে পারি না। তো তোর আর আমার দুইজনেরই একটা অন্যতম চাহিদা আছে। তাহলে চল, আমরা আর অপেক্ষা না করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে থাকি। বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমার সারা গায়ে আস্তে আস্তে শিহরণ জাগতে শুরু করল। কেমন জানি আমিও দুর্বল দুর্বল হয়ে যেতে লাগলাম। তারপর আমি দেখলাম বাবা আরও বেশি বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি আমার সাথে। আসলে বন্ধুরা, চাহিদার তার নেয়। তখন আর সম্পর্কের জেরটা আর সম্পর্কে রইল না। মনে হলো যেন তারুণ্যের জের। পুরো পৃথিবীটাকে তখন তারুণ্যময় লেগেছিল। আর এই তারুণ্যের ফলে আমার নিজের বাবা আমাকে এইরকম ধরনের একটা কাজ করে ফেলেছিল। যে কাজটা করার ফলে প্রথমে আমি খুব ভয় এবং কষ্ট পেয়েছিলাম। তিনি যখন পুরোপুরি আমার উপরে অবস্থান করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয়েছিল আমি অনেক অনেক কষ্টের মধ্যেও কি যেন একটা সুখের ছায়া পেয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমি পরিপূর্ণ সুখ এবং তৃপ্তি অনুভব করতে লাগলাম। বন্ধুরা, এরপর থেকেই প্রায় প্রতিদিনই বাবার সাথে আমার এরকম ধরনের রামকৃষ্ণ লীলা চলত। বন্ধুরা, ঘটনাটি ছিল অনেক দিন আগের। ঘটনাটি সত্যিই আমার জীবনে অনেক বেদনাদায়ক ছিল। যদিও তখন বুঝতাম না, অবুঝের মতো কাজটা করে ফেলেছিলাম। আর বাবাও আমার এই দুর্বলতার সুযোগ ইচ্ছামতো কাজে লাগিয়েছিল। বন্ধুরা, তারপর নির্দিষ্ট একটি সময়ে আমার বিয়ে হয়ে গেছে। বাবা নিজেই তার চাহিদা পূরণ করে আমাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। কিন্তু ছেলেটি খুব ভালো ছিল, যে কারণে আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এখনো খুব সুখে রাখতেছেন। যাই হোক বন্ধুরা, যদিও আমি এখন খুব সুখে আছি, কিন্তু যখন আমার অতীতের দৃশ্যগুলো আমার চোখে ভাসে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। মনে হয় যেন আমি ভিন্ন কোনো এক জগৎ থেকে সুখের রাজ্যে চলে এসেছি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, পৃথিবী বৈচিত্র্যময়। আর পৃথিবীতে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের বিশ্বাসের অযোগ্য। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে, যা তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। আর মাঝে মধ্যে এরকম কিছু অদ্ভুত ধরনের ঘটনা আমাদের পৃথিবীতে হয়, যে ঘটনাটি আমাদের বাস্তব স্বাভাবিক জীবনকে উদ্ভব করে তোলে, আশ্চর্যপূর্ণ করে তোলে। আর তোমাদের জীবনেও হয়তো বন্ধুরা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই তোমরা এরকম পরিস্থিতিতে পড়লে তোমরা অবশ্যই নিজেকে সাবধান রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মা, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবু কেন আমাকে বিয়ে দিচ্ছ না? আমার কি এখন একা থাকার বয়স? আমার তো স্বামীর দরকার, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার মা তখন বলতো, তোকে আমি বিয়ে দিব না, কারণ তোকে বিয়ে দিলে সংসার চলবে কিভাবে? আমি মায়ের কথা শুনে খুব রাগান্বিত হতাম, কারণ নিজের মা হয়ে কেন আমাকে বিয়ে দিতে চাইত না। কিন্তু আমি এভাবে একা আর কতদিন থাকব? আমার তো রাতে ঘুম হয় না, সব সময় বিয়ে নিয়ে চিন্তায় থাকি। কি করব আমি? একদিন এক ভিখারি আমার বাড়িতে আসে, এসে ভিক্ষা চাইল।
তারপর বলল, আমি 2 দিন ধরে কিছু খাই না। আমাকে কিছু খাবার দাও। আমি ভিখারিকে দয়া করে কিছু খাবার দিলাম। সে তখন আমার জন্য দোয়া করতে লাগল, আমি যেন একজন ভালো স্বামী পাই। খাবার শেষ করে ভিখারি বলল, মা, আজ আমার থাকার কোনো জায়গা নাই। বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ। আজ রাত তোমার বাড়িতে আমাকে থাকতে দিবে। কিন্তু আমার বাড়িতে 2টা রুম ছাড়া অতিরিক্ত কোনো রুম নেই। এক রুমে আমার মা থাকেন, আর অন্য রুমে আমি থাকি। আমি ভিখারিকে বললাম, আমার রুম ছাড়া তো আর কোথাও থাকার জায়গা নেই। আমি একজন মেয়ে হয়ে কিভাবে তোমাকে ঘরে থাকতে দিতে পারি? ভিখারি বলল, আমি বৃষ্টি থামলেই চলে যাব। প্লিজ আজ রাতটুকু আমাকে থাকতে দাও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে ভিখারিকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম। কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম, ভিখারি ঘুমের মধ্যে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম অহনা। আমার বয়স 25 বছর হয়ে গেছে। কিন্তু আমার মা কোনো মতে আমার বিয়ে দিতে চাইত না। বাড়িতে আমার মা আর আমি থাকতাম। আমি চাকরি করতাম, তাই আমার মা বলতো যে, যদি তোর বিয়ে দিয়ে দিই, তাহলেই সংসার চলবে কিভাবে? এদিকে আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। বয়সের ছাপ আমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। তাই আমি তাকে বললাম যে আমি বিয়ের পরেও তোমাকে টাকা পাঠাতে থাকব। কিন্তু আমার মা এই কথার পরিপ্রেক্ষিতে বলল, তুমি খুবই নির্লজ্জ। তোর মতো নির্লজ্জ মেয়ে যদি স্বামী পেয়ে যায়, তাহলে তুই তার সাথে এমনভাবে মিশে যাবে, মায়ের দিকে ফিরেও দেখবে না। জানি না তিনি আমার মধ্যে কি নির্লজ্জতা দেখেছিলেন। বিয়ে করা তো সমস্ত মানুষের অধিকার। এই কারণেই ভগবান সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেটা কোনো পশু পাখি হোক বা মানুষই হোক, যাদের বিয়ে হয় না, তাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। আমার মা আমার বিয়ে এই কারণে দিচ্ছিলেন না যে, আমার দোষ এটাই ছিল যে আমি বাড়িতে টাকা ইনকাম করে আনতাম। কিন্তু এখন এই ভুলটাকে আমি শোধরাতে পারব না। এই কারণে আমার মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চান না। কিন্তু আমাকে কিছু একটা করতে হতো, কেননা আমিও একজন মানুষ। আমার হৃদয়ে অনুভূতি ছিল, বিয়ের ভাবনা আমার উপর প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে সাথের সকল সমবয়সী সবার বিয়ে হয়ে গেছে, বরং তাদের তো 1-2টা সন্তানের মাও হয়ে গেছে। আর এদিকে আমি এখনো সেরকমই বসে আছি। আমি ওদের কাছে যেতাম না, কারণ ওদের কাছে গেলে ওরা নিজেদের বিবাহিত জীবনের এমন এমন গল্প বলতো যে আমার হৃদয়ে আরও বেশি কষ্ট লাগত। আমার মা সবসময় বলতো যে তোর বাবা ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আজ অবধি এটা বলেননি যে সে আমাদেরকে ছেড়ে কেন গেছিল। কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই ছিল। আমার মা খুব একটা সুন্দরী ছিলেন না, তাই আমার মনে হতো যে আমার বাবা হয়তো অন্য কোনো মহিলার জন্য আমার মাকে ছেড়ে গেছেন। আমি আমার মায়ের মতো খুব একটা সুন্দরী ছিলাম না। একদিন বাড়িতে একলা বসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তখন হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি নিজের ঘরে বসেছিলাম। আমার মা আমাকে বলেছিল যে তিনি পাড়ার এক কাকিমার বাড়িতে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাড়ার অনেক মহিলার সাথে তার বন্ধুত্ব ছিল। কখনো এর বাড়িতে গিয়ে আড্ডা মারত, তো কখনো ওর বাড়িতে। দুজন মানুষ যদি বাড়তে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে কত আর কথা বলতে পারে। এই কারণেই আমার মা পাড়ায় বেরিয়ে যেত। কিন্তু তিনি আমাকে কোথাও যেতে দিতেন না, কেননা একদিন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তখন সেই বান্ধবী ও নিজের ভাইয়ের জন্য আমার সম্বন্ধ চাই। সেই দিনের পর থেকে আমার মা আমাকে কোথাও যেতে দিতেন না। আর এখন তো আমিও যেতে চাইতাম না, কেননা যখনই যেতাম লোকসভার আগে আমার বিয়ের প্রশ্ন করত। মা বলে গেছিল, চুলায় ভাত বসানো আছে, সেটা দেখিস। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই সেদিকে দেখিনি। যখন দরজায় ঠকঠক আওয়াজ হলো, তখন দেখলাম যে ভাত উদলে উঠেছে। তাড়াতাড়ি করে ভাত নামাতে গেলে আমার হাত চলে যায়, আর গরম দু পায়ের উপর পড়লে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই সময় দরজায় ঠকঠক করছিল। সে আমার চিৎকার শুনে দৌড়ে ভিতরে চলে এলো। আমি খুব বাজেভাবে চিৎকার করছিলাম। হয়তো সে ভেবেছিল যে আমি কোনো বিপদে আছি, এই কারণে সে সোজা ভিতরে চলে এসেছিল। আমাকে সাহায্য করার জন্য আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার সেই সময় কারো সাহায্যের দরকার ছিল। আমি দাঁড়াতেও পারছিলাম না। সে আমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এল।
এরপরে আমার পায়ের উপরে ঠান্ডা জল ঢালতে লাগল। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সে আর কেউ নয় বরং একজন ভিখারি। কিন্তু তাকে ভিখারি বলা সম্পূর্ণ ঠিক হবে না। ওর চোখ মুখের গঠন খুবই ভালো। ওর হাইট খুব ভালো। শুধু গায়ের রং কিছুটা কালো। আর যে কাপড় পরেছিল সেটা নোংরা যদি হাত মুখ ভালোভাবে ধোয়া যায়। আর ভালো কাপড় পরানো যায় তাহলে একে অন্যের থেকে কম মনে হবে না। আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে পিছনে সরে গেলাম। আর বললাম, এই তুমি এখানে কিভাবে এলে? সেই লোকটা বলল যে আমি এখানে ভিক্ষা চাইতে এসেছিলাম। কিন্তু আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনাকে সাহায্য করতে চলে আসি। আজকাল ভালো মানুষের তো কোনো কথাই নেই। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো বলতে বলতে বেশি বলে ফেলেছিলাম। যদিও সে আমার সাহায্য করছিল। যদি সে আমাকে সময়মতো না ওঠাতো তাহলে হয়তো আমি সেখানেই পড়ে থাকতাম। কেননা পা চলার কারণে আমি উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমি রেগে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করে খাও? সে বলতে লাগলো, 2 দিন থেকে কিছুই খাইনি। আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক প্যাকেটে 2টা রুটি আর কিছুটা সবজি তাকে দিয়ে দিলাম। সে আমাকে অনেক আশীর্বাদ দিল। আর বলল যে দিন থেকে ফকির হয়েছি সেদিন থেকে আজ অবধি এত সুন্দরভাবে কেউ আমার সাথে কথা বলেনি। লোকের এমন কথা আর ব্যবহার দেখেছি যে মানুষ সত্যের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি যে সেটা কেন বলল। কি হয়েছে, সে তো ছিল শিকারী। আর তার বাবা হয়তো বিক্রি ছিল। তাই তো এই কাজ করছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কোনো ব্যাপার না, তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছ। সে বলতে লাগলো, হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী মেয়েকে এ অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রাখতে পারি? আপনি সত্যিই খুব সুন্দরী, কিন্তু আফসোস আপনার পা চলে গেছে। আজ অবধি কেউই কখনো আমার প্রশংসা করেনি। যখন কম বয়স ছিলাম তখন কিছু লোক আমার দিকে দেখত, কিন্তু কেউই আমার প্রশংসা করেননি। সে কথায় কথায় আমার প্রশংসা করছিল। আর আমার তার প্রশংসা খুব ভালো লাগছিল। এরপর সে বলতে লাগলো, আমার সাথে একটা বুড়ো ভিখারি ভিক্ষা করে, যে মাঝে মাঝে একটা মলম বিক্রি করে। আমি আপনার জন্য নিয়ে আসব। যদি সেটা পায়ের ক্ষত জায়গায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি এলে এই সময় একটা। কেননা এই সময় আমার মা বাড়িতে থাকে না। যদি সে তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকে উল্টোপাল্টা বলে দেবে আর আমাকে গালমন্দ করবে। সে তার নাম রুদ্র বলল। এরপর সে আরও বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য সমস্যার কারণ হব না। এটা বলেই সে চলে গেল। তার কথাবার্তা শুনে তাকে একদমই ভিখারি মনে হচ্ছিল না। কত অনায়াসে সুন্দরভাবে কথা বলছিল। পরের দিনও সে সেই সময় এলো। আর আজকে আমার জন্য মলম নিয়ে এলো। সে বলল, আমি নিজেই আপনার জায়গায় মলম দিয়ে পায়ে মালিশ করে দিচ্ছি। এই ঔষধ লাগিয়ে মালিশ করলে পা ভালো হয়ে যাবে। জানি কেন এই রোগটা থেকে আমার খুবই নিজস্ব অনুভব হচ্ছিল। সে আমার কত খেয়াল রাখছিল। সে একজন ভিখারি লোকের কাছে ভিক্ষা চাইত। কিছু লোক দিত, কেউ দিত না। তাদেরকে মানুষ কুকুরের মতো অবজ্ঞা করে। কিন্তু এই লোকটা আমার জন্য দ্বিতীয়বার এলো। আর সঙ্গে ওষুধও নিয়ে এসেছে, আবার নিজে হাতে করে আমার পায়ের উপরে সেই ওষুধ লাগিয়ে দিচ্ছে। হয়তো প্রথমবার এভাবে কেউ আমার খেয়াল রাখছিল। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। যে সে একজন ভিখারি তাতে কিছু যায় আসে না। মানুষের মনুষ্যত্ব সব। রুদ্রের সাথে আমার সামান্য কিছু কথাবার্তা হয়েছিল। আমি আজকে ওকে খাবার খাওয়ালাম, বরং আমি আমার ভাগের খাবার ওকে দিয়ে দিয়েছি। কিন্তু এই কথাটা ওকে বলিনি, এখনো প্রতিদিনই আমার বাড়িতে আসত। আর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে না? আমার মনে হয় না যে ওর মনে এরকম কোনো কিছু ছিল। আর না তো আমার মনে। এখন আমরা এভাবেই প্রতিদিন দেখা করতে লাগলাম। আমি ওর জন্য আগে থেকে খাবার বের করে রেখে দিতাম। আর ওকে খেতে দিতাম। যদি কখনো নিজের জন্য ভালো কিছু রান্না হতো তাহলে ওকেও দিতাম, কিন্তু যদি মা কারো বাড়িতে যেত তাহলে আমিও ঘরের মধ্যে ডেকে নিয়ে কথা বলতাম। খাবারও একসাথে খেতাম। আমি ওকে আমার বাবার পুরনো কিছু কাপড় দিয়েছিলাম। আর বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে থাকবে।
সে বলল, যদি আমি সেজেগুজে থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে? আমি বললাম, এটা কেমন কথা? তোমার কি মনে হয় লোকজন তোমাকে নোংরা থাকার জন্য ভিক্ষা দেয়? এই কথার উপরে আমরা দুজনেই হাসতে লাগলাম। কখনো কখনো কথা বলতে বলতে ওর মুখ থেকে এমন জিনিসের কথা বেরিয়ে আসলো যে আমি হতবাক হয়ে যেতাম। আমি বলতাম, তুমি এত সব জিনিসের ব্যাপারে কিভাবে জানো? তখন ও বলতো, আমি তো সারাদিনে ঘুরতে থাকি, কখনো কখনো বসে থাকা লোকেদের কথা শুনতে থাকি, এই কারণে আমি অনেক কিছু জানি। এর মানে হলো ওর অনেক জ্ঞান আছে আর ওর কাছে অনেক কিছু খবরও আছে। আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে থাকল। আর ধীরে ধীরে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় বদলে গেল। ও আমাকে বলল, তোমার এখনো বিয়ে হয়নি কেন? তোমাকে তো খুবই বুদ্ধিমান মেয়ে মনে হয়। আমি বললাম, আমার বয়স সামনে ২৬ হতে চলেছে। কিন্তু না জানি কেন আমার মা আমার বিয়ে দিতে চান না। তিনি বলেন যে পুরুষ ধোঁকাবাজ হয়, তারা বিয়ের পর ছেড়ে চলে যায়। এই কারণে তিনি আমার বিয়ে দিতে চান না। আমার মা বলেন, তুই ভাবিস না যে আজ নয়তো কাল আমি তো বিয়ে দিয়ে দেব। আমি তোর বিয়ে কখনোই দেব না। আর আমার মায়ের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাও নেই। আর বিনা যৌতুকে বিয়ে কিভাবে হবে? তখন বল, কিছু লোক এমনও আছে যাদের যৌতুক নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমি বললাম, এরকম লোক কোথায় আছে? বলতে লাগলো, এরকম একজন তোমার সামনেই বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি। এর পরে আমি মনে মনে ভাবতে লাগলাম, ও খুবই ভালো মানুষ, কিন্তু আমি ভিখারিকে কিভাবে বিয়ে করতে পারি? যদি আমার মা মেনেও নেয় তাহলেও এটা ভালো সিদ্ধান্ত হতো না। এরকম করে রুদ্র বলল, এত চিন্তা করছো কেন? আমার কথা শোন, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি প্রস্তাবে না, আমার উপর ভরসা করো। ও কিভাবে বলছে যে তুমি প্রস্তাবে না? অবশ্যই আমাকে পস্তাতে হবে। ও একজন ভিখারি, সারা জীবন লোকের কাছে ভিক্ষা করে চলে। ও নিজের সংসার চালাতে পারবে না। আমি ওর কথার কোনো জবাব দেইনি। এরপরেও এটা বলে চলে গেল, যে তোমার চুপচাপ থাকে তোমার না মনে করে। আমি এখান থেকে যাচ্ছি, আর কখনো আসব না। কিন্তু রাতের বেলা ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওকে মনে করতে থাকলাম। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না? তখন মা বলতে লাগলেন, আমি তোর বিয়ে কখনোই দেব না। তুই নিজের চাকরির দিকে ধ্যান দে। এত কষ্ট করে নিজের গায়ের রক্ত জল করে তোকে বড় করি নিয়ে অন্য কেউ তোকে নিয়ে যাবে। আর এমনিতেও পুরুষের কি ভরসা, তারা যে কোনো সময় তো কাঁদিয়ে চলে যাবে। আমি আমার মাকে বললাম, দুনিয়ার সমস্ত পুরুষ একরকম হয় না। তোমার বাবা ভাই ও কিরকম ছিল? তুমি কি তোমার বাবা ভাইকেও এরকম মনে করো যে তারা ধোঁকাবাজ? তখন আমার মা বলতে লাগল, হ্যাঁ, সমস্ত পুরুষ একই রকমের হয়। তুই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দে। তোর বিয়ে কখনোই হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত ইচ্ছা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা কর, আমি যেন মরে যাই। আমি মাকে বললাম, এটা তুমি কেমন কথা বলছো? আমি এরকম কেন চাইব? যখনই আমার মায়ের সঙ্গে এই ধরনের কথা বলতাম তখন সে আমাকে এইরকম জবাব দিত। আমি বুঝতে পেরেছি যে আমার মা কখনো আবার বিয়ে দেবেন না। কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের কিছু হয়ে যাক। যাই হোক, 2 দিন হয়ে গেল, রুদ্র এল না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। না জানি কেন সমস্ত কথা আমার মনে পড়ছিল যে রকমই হোক কমপক্ষে নিজের কথায় পাত্তা ছিল। আর আমাকে ভালোবাসত ভাবতে লাগলাম। আমাকে কখনো কি কোনো বড় লোক যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা ভালোবাসবে? কিন্তু আমি তো হৃদয় দিয়ে কারো ভালোবাসা পেতে চাইতাম, তাই না? খুব ভাগ্যবান তারা যা সহজেই ভালোবাসা পেয়ে যায়। আর যখন তারা ভালোবাসা পেয়ে যায় তখন সবকিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছিল তারা শুধু সম্পত্তি দেখেই বিয়ে করেছিল, কিন্তু এদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো যে আমাকে সময় দেয় না, কেউ বলতো আমাকে বোঝার চেষ্টা করে না, তো কেউ বলতো যে অন্য কারো সাথে চক্কর আছে। আমি কি রুদ্রের মতো ভালোবাসা অন্য কারো থেকে পেতে পারি? এখানে তো কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না। 4 দিন পরে আমি রুদ্রকে দূর থেকে দেখতে পেলাম। রাস্তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওকে গিয়ে থামালাম। ও আমার সাথে এমন ব্যবহার করল যেন আমাকে চেনেই না। এমন মনে হচ্ছিল যে সে যেন কোন বাদশাহ আর আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিল, মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই।
আমি ওকে বললাম, এরকম কেন করছো? তখনও বলতে লাগল, আপনারা আমার থেকে দূরে থাকা উচিত। আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনার সাথে আমার এমনিতেও কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বললাম, তুমি তো খুবই রেগে গেছ। তুমি কি আমাকে ভাবার সময়ও দিতে পারবে না? ও আমার দিকে অবাক হয়ে তাকাল। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সবসময় আমাকে খুশি রাখবে, সারা জীবন আমাকে ভালোবাসবে, কখনো বদলাবে না। ও বলল, আমি কখনোই বদলাব না। আমি তোমাকে সবসময় ভালোবাসব। তোমার আমাকে খুব ভাল লাগে। এরপর আমি আমার মাকে না জানিয়ে লুকিয়ে এই ভিখারিকে বিয়ে করে নেই। এই এখন সেই ভিখারি আমার স্বামী, ও প্রতিদিন আমাদের বাড়িতে আসত। আমি লুকিয়ে লুকিয়ে খাবার আর যা কিছু নিজের জন্য রেখেছিলাম ওকে দিয়ে দিতাম, কখনো ওকে কাপড় দিতাম, কখনো অন্য কোনো জিনিস। আমি ওকে কখনো কখনো কিছু টাকাও দিয়ে দিতাম। আমি বললাম যে আমি ইনকাম করে তোমাকে টাকা দেব, তুমি সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করো। তারপর সে চায়ের ব্যবসা শুরু করল। আমার মাও এ বিয়ে মেনে নিয়েছিল। সেদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। পুরনো শহরের রাস্তায় ভিজে মাটির গন্ধে মনটা কেমন যেন হালকা হয়ে গেল। আমি ছাতা হাতে দাঁড়িয়েছিলাম বাসের স্টপে। হঠাৎ পাশেই এক যুবক এসে থামল, ভিজে চুল, চোখে মৃদু হাসি। আপনি চাইলে আমার ছাতার নিচে দাঁড়াতে পারেন। ওর কণ্ঠে ছিল এমন এক শান্ত সৌজন্য যা অচেনা হলেও বিশ্বাস জাগায়। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, ধন্যবাদ, আমি ঠিক আছি। কিন্তু পরক্ষণেই প্রবল বাতাসে ছাতাটা উল্টে গেল, আর আমরা দুজনেই হেসে ফেললাম। ও বলল, তাহলে এখন আপনি? বাধ্য হলেন আমার পাশে দাঁড়াতে। এই একটুখানি কথায় যেন এক অচেনা উষ্ণতা ছড়িয়ে পড়ল বৃষ্টির মধ্যে। পথে আমরা কিছুই বলিনি, তবুও মনে হচ্ছিল এই মানুষটার চোখে যেন কিছু আছে যা শব্দের বাইরে। বাস এলো, আমি উঠতে যাব ঠিক তখনই ও বলল, আমি আরিয়ান। আমি হেসে উত্তর দিলাম, রিয়া। সেই নামের বিনিময়ে শুরু হলো এক গল্প, যেখানে বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকল এক অনুচ্চারিত সংযোগ, যেখানে অচেনা কেউ অল্প অল্প করে পরিচিত হয়ে উঠতে শুরু করল রাতের বেলা। বাড়ি ফিরে মনে হচ্ছিল আজকের দিনটা কেমন যেন অন্যরকম লাগছে। মনটা হালকা, তবু কোথাও যেন কারো উপস্থিতি রয়ে গেছে, নরম ছায়ার মতো। জানালার বাইরে বৃষ্টির শব্দে নিজেকে জড়িয়ে বললাম, হয়তো কিছু গল্প শুরু হয় ঠিক এইভাবে, যখন কাউকে হারানোর ভয় পাওয়ার আগেই তাকে তাকে মিস করতে শুরু করো। এই বৃষ্টির সেই দিনের পর কদিন কেটে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আরিয়ানের সেই হালকা হাসিটা মাথা থেকে সরছিল না। মনে হচ্ছিল যেন ওর চোখের শান্তিটা কোথাও গিয়ে আমার মনের মধ্যে গেঁথে গেছে। অফিসের ব্যস্ত সকাল, কফি হাতে বসে আছি। হঠাৎ ফোনে একটা মেসেজ, আশা করি বৃষ্টিতে আর ভিজে পড়েননি রিয়া, আরিয়ান। আমি একটু চমকে উঠলাম। আমরা তো সেদিন ফোন নম্বরও আদান প্রদান করিনি। কিন্তু তারপরেই মনে পড়ল, বাসে ওঠার আগে আমি আমার ছাতাটা ওর হাতে ভুলে রেখে গিয়েছিলাম। হয়তো ছাতার ভেতরেই আমার কার্ডটা ছিল। আমি হেসে রিপ্লাই দিলাম, ধন্যবাদ ছাতাটা রাখার জন্য, আমি এখন ভালো আছি। ওর উত্তর এলো, ভালো আছেন জেনে ভালো লাগলো, ছাতাটা ফেরত দেব, তবে একটা শর্তে। কফির টেবিলে সেদিন বিকেলেই দেখা হলো, আমাদের ছোট্ট কফি কোনার টেবিল, আর বাইরে তখন আবার হালকা বৃষ্টি। আরিয়ান বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক কথা বলেন মনে মনে, কিন্তু মুখে বলেন কম। আমি মুচকি হেসে জবাব দিলাম, হয়তো তাই, কারণ সব কথা শোনার মতো মানুষ মেলে না। ও একদম চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, তাহলে আমি সেই মানুষটা হতে চাই। ওর কথায় এমন এক আন্তরিকতা ছিল যা অচেনা হলেও একরকম স্বস্তি এনে দিল। কফির কাপে ধোঁয়া উঠছিল, আর আমার মনে হচ্ছিল এই সন্ধ্যাটা যেন থেমে না যায়। আমরা কথা বলেছিলাম ছোট ছোট বিষয় নিয়ে, বৃষ্টি, গান, সিনেমা আর জীবনের কিছু অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে, কিন্তু প্রতিটি কথার মধ্যে লুকিয়েছিল এক অদ্ভুত মধুরতা,
যেন দুজন মানুষ একে অপরের অজানা পৃথিবী ধীরে ধীরে আবিষ্কার করছে। রাতের শেষে বিদায় নিতে গিয়ে আরিয়ান বলল, আজকের দিনটা মনে রাখবেন। আমি বললাম, হয়তো না, যদি না আপনি মনে করান। ও মৃদু হেসে বলল, তাহলে আমাকে বারবার মনে করতে হবে। ওর কথাটা মনে এমনভাবে লেগে রইল, যেন সেই মিষ্টি সন্ধ্যার গন্ধটা এখনও আমার হৃদয়ে রয়ে গেছে। দিন কেটে যাচ্ছিল আর আমাদের দেখা বাড়ছিল। অজান্তেই কখনো কফির টেবিলে, কখনো লাইব্রেরি সিঁড়িতে, আবার কখনো নিঃশব্দে হেঁটে যাওয়া বিকেলগুলো। আরিয়ানের সঙ্গটা এমন এক জায়গা হয়ে উঠেছিল যেখানে আমি নিজের কথা বিনা ভয়ে বলতে পারতাম। ওর সামনে নিজেকে সাজানোর প্রয়োজন হতো না, কারণ ও দেখত আমার ভেতরের মানুষটাকে। একদিনও বলল, রিয়া, তুমি জানো, তুমি এমনভাবে হাসো যেন পৃথিবীটা থেমে যায়। আমি হেসে জবাব দিলাম, তুমি এমনভাবে বলো যেন আমি বিশ্বাস করে ফেলি। ও মৃদু হাসল, তারপর হঠাৎ বলল, আমি বিশ্বাস চাই না, অনুভব চাই। ওর কথাটা শুনে বুকের ভেতর হালকা কেঁপে উঠল। এমনভাবে কেউ শেষ কবে আমার মনের দরজায় নখ করেছে মনে করতে পারলাম না। পরদিন বিকেলে আমি ওর অফিসে গিয়েছিলাম একটা বই ফেরত দিতে। বৃষ্টি শুরু হলো আবার। ও বলল, এই বৃষ্টিটা যেন আমাদের গল্পের ছায়া। না, আমি বললাম, হয়তো, কারণ বৃষ্টি সবসময় ফিরে আসে, যেমন কিছু। মানুষও হালকা স্বরে বলল, তাহলে আমি কি সেই? মানুষ চোখে চোখ পড়ল। আমাদের বাইরে বৃষ্টির ফোঁটা, ভেতরে নিঃশব্দ স্পন্দন। কোনো কথা না বললেও আমরা যেন বুঝে গেলাম, এই অনুভব এখন আর শুধুই বন্ধুত্ব নয়, এটা এক গভীর টান, এক মধুর নির্ভরতা। সেই রাতে বাড়ি ফিরে যখন জানালার পাশে বসলাম, বৃষ্টির শব্দে মনে হচ্ছিল আরিয়ানের কণ্ঠ যেন এখনও ভেসে আসছে। আমি অনুভব চাই, হয়তো ওর এই কথাটাই আমার একাকিত্বের দরজা খুলে দিয়েছে। এখনও আমার দিন শেষ হয় ওর কথায়, আর রাত শুরু হয় ওর হাসির স্মৃতিতে। সেদিন সন্ধ্যা থেকে আকাশটা যেন থমথমে ছিল। বাতাসে ছিল বৃষ্টির গন্ধ, কিন্তু বৃষ্টি পড়ছিল না। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই ফোনে মেসেজ এলো, বৃষ্টি নামবে, কিন্তু তার আগেই দেখা করি। আরিয়ান আমার অজান্তেই হাসি চলে এলো। ওর কথাগুলো সবসময় এমনি সহজ, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত উষ্ণতা। কফি সে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা গেলাম নদীর ধারে। রাত নেমে এসেছে, আলো কম, বাতাস ঠান্ডা। আরিয়ান পাশে এসে বলল, তুমি জানো, এই শহরে যত মানুষ আছে, আমি শুধু তোমার সঙ্গে চুপ করে বসতে পারি। আমি একটু চুপ থেকে বললাম, কারণ আমি বেশি কিছু বলি না। ও মৃদু হেসে জবাব দিল, না, কারণ তুমি না বললেও আমি বুঝতে পারি। বাতাসে ওর কণ্ঠ যেন ছুঁয়ে যাচ্ছিল আমাকে। ওর চোখে এক শান্ত অথচ গভীর দৃষ্টি, যেখানে ছিল অগণিত প্রশ্ন আর নিঃশব্দ স্বীকারোক্তি। আমি বললাম, আরিয়ান, তুমি কখনো ভেবেছ আমরা এতটা কাছাকাছি কেন? ও একটু ভেবে বলল, হয়তো কারণ আমরা একে অপরের অসম্পূর্ণতার অংশ। তুমি আমার নীরবতা বোঝো, আর আমি তোমার নরম একাকিত্ব। সেই মুহূর্তে আকাশে হালকা বৃষ্টি পড়া শুরু হল। ছোট ছোট ফোঁটা গাল ছুঁয়ে নামছিল, আর ওর কণ্ঠটা কানে আসছিল খুব ধীরে। এই বৃষ্টি থেমে যাবে, কিন্তু আজকের এই রাতটা আমি মনে রাখব। তোমার মতো আমি চুপ করেছিলাম, কিন্তু ভেতরে যেন এক ঝড় বইছিল। প্রথমবার মনে হল আমি সত্যিই কারো কাছে নিজের মতো হয়ে উঠেছি। রাতটা নিঃশব্দে কেটে গেল। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু দুজন মানুষের মধ্যে জন্ম নেওয়া এক অদৃশ্য বন্ধন, যা শব্দ ছাড়াই বোঝা যায়, যা অনুভবের মতোই মধুময়। রাতের আকাশে আজ অদ্ভুত শান্তি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ লেগে আছে। বারান্দায় বসে চা খাচ্ছি, কাপে ধোঁয়া উঠছে, মনে হাজার ভাবনা। ফোনে একটা মেসেজ এলো, আজ একটু সময় হবে আরিয়ান? আমি লিখলাম, হ্যাঁ, দরকার। ওর উত্তর, না, দরকার নয়, শুধু মন চায়। এই একটুখানি লাইনে যেন আমার পুরো দিনটা উজ্জ্বল হয়ে গেল। সন্ধ্যায় দেখা হলো আমাদের প্রিয় পার, নরম আলো, আর দুজন নিঃশব্দ মানুষ, যাদের মধ্যে কথার চেয়ে বেশি বলছিল চোখের দৃষ্টি।
আরিয়ান হালকা গলায় বলল, রিয়া, তুমি জানো তুমি আমার জীবনে এমনভাবে এসে পড়েছ যেন হঠাৎ করে মন একটা নতুন ভাষা শিখে গেছে। আমি তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত এটা ভালোবাসা? ও একটু হাসল, তারপর ধীরে বলল, হয়তো ভালোবাসা না, কিন্তু যদি এটা ভালোবাসা না হয় তাহলে আর কি হতে পারে? আমাদের মাঝে একটা নরম নীরবতা নেমে এলো। দুজনেই বুঝছিলাম যা অনুভব করছি তা আর শুধু বন্ধুত্ব নয়। ও বলল, তুমি এমনভাবে জীবনে ঢুকে পড়েছ যে এখন তোমাকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না। আমার গলাটা কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমিও তাই, কিন্তু আমি চাই না আমাদের গল্পটা হঠাৎ শেষ হয়ে যাক। আমি চাই এটা ধীরে ধীরে সুন্দরভাবে চলুক, ঠিক যেমন এখন। আরিয়ান মৃদু হেসে বলল, তাহলে প্রতিশ্রুতি থাকল, আমরা ধীরে ধীরে এগোব। কারণ কিছু ভালোবাসা থাকে না প্রকাশের জন্য, তাকে অনুভব করার জন্য। ও রাতের হাওয়ায় ওর কণ্ঠের উষ্ণতা মিশে গেল। আমি চুপ করে চোখ বন্ধ করলাম আর মনে মনে বললাম, হ্যাঁ, এই মানুষটাই হয়তো সেই শান্তি যার খোঁজ আমি এতদিন ধরে পেয়েছিলাম না। সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশে পূর্ণিমা, নরম হাওয়া আর চারপাশে এমন এক নিস্তব্ধতা যেন পৃথিবী একটু থেমে গেছে। আমরা দুজন হাঁটছিলাম নদীর ধারে, চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু জলের ঢেউ আর আমাদের পায়ের আওয়াজ। আরিয়ান বলল, রিয়া, কখনো মনে হয়েছে কিছু সম্পর্ক কেমন করে যেন নিজের থেকেই তৈরি হয়, কোনো কারণ ছাড়াই? আমি তাটিয়ে বললাম, হয়তো, কারণ কিছু মানুষ আসে ঠিক সময়ে যখন মন ক্লান্ত হয়ে যায়। ও হেসে বলল, তাহলে আমি ঠিক সময়ে এসেছি। আমি হেসে বললাম, হয়তো তাই। বাতাসে একটা নরম নীরবতা ছড়িয়ে গেল। ওর চোখে তাকিয়ে বুঝতে পারছিলাম এই মুহূর্তটা আলাদা। এখানে কোনো বাড়াবাড়ি নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু একটা নরম বিশ্বাস, একটা উষ্ণ অনুভব। হঠাৎ আরিয়ান থেমে বলল, রিয়া, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি চাই এই রাতটা তোমার সঙ্গে থাকুক, আমার স্মৃতিতে, ঠিক যেমন চাঁদের আলো নদীর জলে লেগে থাকে। আমি কিছু বললাম। চুপচাপ দাঁড়িয়েছিলাম ওর পাশে হাওয়ায়। ওর কণ্ঠ মিশে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতটাই যেন আমাদের গল্পের প্রতিশ্রুতি হয়ে থাকুক। ও ধীরে বলল, কখনো যদি মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে, তাহলে মনে রেখো একজন মানুষ আছে যে তোমার জন্য সবসময় আলো বেলে রাখবে। ওর কথাগুলো যেন হৃদয়ে গিয়ে লাগল, চোখের কোণে হালকা জল, কিন্তু মন শান্ত। রাতটা যেন এক দীর্ঘ নিঃশ্বাসে ভরে গেল। না কোনো শেষ, না কোনো শুরু, শুধু দুজন মানুষ, এক অনুচ্চারিত ভালোবাসা। আর এক প্রতিশ্রুতি, আমরা একে অপরের পাশে থাকব যতদিন মন চায়। রাত তখন অনেকটাই নেমে এসেছে, আকাশে মেঘ নেই, তবু বাতাসে কেমন এক রহস্যের গন্ধ। নগরীর শব্দ মিলিয়ে গেছে ধীরে ধীরে, শুধু জানালার পাশে দাঁড়িয়ে আমি আর নরম চাঁদের আলো। মোবাইলটা বেজে উঠল, আরিয়ান কলিংকি। ওর কণ্ঠে এক অদ্ভুত প্রশান্তি। ঘুমাওনি এখনো? আমি মৃদুস্বরে বললাম, না, মনটা আজ কেমন অস্থির লাগছে। ও হাসল, তাহলে জানো কি, জানালার দিকে তাকাও, চাঁদ দেখছ? হ্যাঁ দেখছি। ভাবো, আমি ঠিক ওখানেই আছি, তোমার পাশে কিন্তু দূরে, শুধু আলোটা পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। ওর কণ্ঠে এমন উষ্ণতা ছিল যে মনে হলো সত্যিই কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। বাতাস জানালা দিয়ে চুল উড়িয়ে দিল, আর মনে হলো এই নীরব রাতটাও যেন আমাদের কথা শুনছে। আমি বললাম, আরিয়ান, তোমার সাথে কথা না বললে মনে হয় দিনটা অসম্পূর্ণ। ও মৃদুস্বরে বলল, কারণ তুমি এখন আমার প্রতিটা ভাবনার অংশ হয়ে গেছ রিয়া। দিনের আলো যেমন সূর্য থাকে, তেমনি আমার রাতের আলো তুমি। ওর এই কথায় বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে। বললাম, তুমি জানো এই অনুভূতিটা কেমন জানো? রাতের অন্ধকারেও একটা আলো আছে যে শুধু আমার জন্য জ্বলে। ও একটু থেমে বলল, হয়তো ভালোবাসা মানেই এটাই, যেখানে দূরত্ব অনুভবকে থামাতে পারে না। নিঃশব্দ রাতটা আরও নরম হয়ে এলো, চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়ল, আর মনে হলো এই অন্ধকারও যেন ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমরা দুজনেই চুপ, কথা নেই, কিন্তু মন বলছে ভালোবাসা কখনো শব্দে নয়, অনুভবে বাঁচে। রাতটা যেন আজ একটু অন্যরকম। সব শব্দ থেমে গেছে, শুধু
জানালার বাইরে হালকা বাতাস আর দূরের ঘুমুরের মতো বাজছে পাতা ঝরার আওয়াজ। আমার ফোনটা বেজে উঠল। আরিয়ান। ওর গলায় এমন এক কোমলতা ছিল যেন রাতেরই অংশ হয়ে গেছে। রিয়া, ঘুমাওনি? আমি জানালার দিকে তাকিয়ে বললাম, না, আজ ঘুম আসছে না, মনটা ভারী লাগছে। ও চুপ করে রইল কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলল, রাত যত নীরব হয় মন তত বেশি কথা বলতে চায়। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো আমার মুখে পড়ছিল। মনে হচ্ছিল ওর দৃষ্টি যেন আলো হয়ে এসে আমাকে ছুঁয়ে যাচ্ছে। ও বলল, রিয়া, জানো, এই রাতটা আমার কাছে শুধু রাত না, এই নীরবতা, এই আলো সবই তোমার মতো। আমি হালকা হেসে বললাম, তুমি তো কবির মতো কথা বলো না রিয়া। ওর কণ্ঠ নরম হয়ে গেল। আমি শুধু অনুভব করি তোমাকে, তোমাকে প্রতিটা মুহূর্তে। চুপচাপ হয়ে গেলাম দুজনেই। দূরে একটা ট্রেনের হুইসেল বাজল। বাতাসে হালকা ঠান্ডা লাগছিল। ও হঠাৎ বলল, রিয়া, যদি কোনোদিন আমি তোমার পাশে না থাকি, তবু এই রাতটাকে মনে রেখো। এই চাঁদ, এই হাওয়া, এই নীরবতা, সব জায়গায় আমি থাকব। তোমার কাছে আমার চোখ ভিজে উঠল। বললাম, আরিয়ান, তুমি না থাকলেও আমি তোমার কথা শুনব। এই হাওয়ার ভেতর দিয়ে ও হাসল। তাহলে প্রতিশ্রুতি থাকল, এই রাতটা আমাদের, থাকবে যতদিন আকাশে চাঁদ থাকবে। আমি জানালার বাইরে তাকালাম। চাঁদ ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে, আর মন বলছে, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের মধ্যে মিলিয়ে গিয়ে চিরকাল বেঁচে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।